বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমাদের ভৌতবিজ্ঞানের যে পাঠটি পড়ব সেটি ওজোন স্তরকে নিয়ে পড়ব, এবং তার আগে ছোট্ট একটি ক্লাস রুটিনটা আলোচনা করা হয়ে যাক। ক্লাস 10-এর জন্য সোম, বুধ ও শুক্র ঠিক সকাল 7টা, ক্লাস 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি ও শনি ঠিক সকাল 7টা, এবং প্রতিনিয়ত ক্লাস পিডিএফ ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ঠিক সময় মতো ভিডিও শেষ হওয়ার সাথে সাথে ক্লাস পিডিএফটি আপলোড করা হয়ে থাকে। তোমরা ওখান থেকে পিডিএফ থেকে পড়তে পারো। ওকে, যাওয়া যাক তাহলে চ্যাপ্টারে। পরিবেশের জন্য ভাবনা, যেটি আমরা গতকাল জেনেছিলাম। পরিবেশ এবং শক্তির যথাযথ ব্যবহার, এই দুটো পার্ট রয়েছে। পরিবেশের মধ্যে বায়ুমণ্ডলের গঠন গতকাল ক্লাসে আলোচনা হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নেবে, ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওটি দিয়ে দেব। এবং ওজোন স্তর, আজকে ওজোন স্তর যেটি হয়ে থাকবে। ওজোন স্তরের মধ্যে আমরা কি কি পড়ব, যেটি ওজোন কি, ওজোন স্তর কি ও ওজোন স্তর ধ্বংস, এবং একটি ছোট্ট জিনিস হয়তো উঠেনি, যেটি হচ্ছে ওজোন স্তর ধ্বংসের ফলে কি কি হয়ে থাকে, যেটি আমি লিখে দিচ্ছি এখানে। ওকে, 1 মিনিট। যেটি ওজোন স্তর ধ্বংসের প্রভাব। ওকে, ব্যাস, যাওয়া যাক নেক্সট পেজে। ওজোন কি? ওজোন এই শব্দটি একটি গ্রিক শব্দ ওজো থেকে ওজন শব্দের উৎপত্তি হয়েছে। এই ওজো কথাটির অর্থ, যার অর্থ গন্ধ। ওজোন হলো হালকা নীল বর্ণের আঁচটে গন্ধযুক্ত একটি গ্যাস। ওজোন গ্যাসটিকে অনেকটা নীল রঙের দেখতে হয়ে থাকে, যেটি গন্ধ অনেকটা আঁচটে গন্ধ। এর রাসায়নিক সংকেত আমরা O3 সংকেতটি জানা থাকে। 1840 সালে সুইজারল্যান্ডের রসায়নবিদ C.F. স্কনবিন সর্বপ্রথম গ্যাসের অস্তিত্বের কথা বলেন। এই ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেছিল 1840 সালে স্কনবিন, এবং 1865 সালে J.L. সোরেট এই O3 সংকেতটির কথা বলেছিল, যে ওজোন এর সংকেত O3 হয়ে থাকবে, সেটি এই J.L. সোরেটই বলেছিল। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এই সংকেতগুলো ও পাওয়ারে 3 রয়েছে, কিন্তু ওটি আসলে ওর পাওয়ারে নয়, ওর নিচে 3 হয়ে থাকবে। এটি তোমরা একটু দেখে নিবে। ওকে, 1 মিনিট, পেজটাকে রাফ করে নিই। ওকে, নেক্সট পেজে যাওয়া যাক। ওজোন স্তর, ওজোন গ্যাস কি তা জানা গেল। ওজোন স্তরটি কি? ওজোন স্তর সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সবথেকে বেশি হয় ওই স্তরটিকেই আমরা ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে থাকি। এছাড়াও এই সংজ্ঞাটি আরেকভাবে বলা যেতে পারে, যেটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় অবস্থিত 3টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ওজোন গ্যাসের যে ঘন স্তর থাকে তাকে ওজোন, যেটি ওখানে ওঠেনি পিডিএফে, সেটি আমি এখানে লিখেছি, ওজোন
স্তর বা ওজোনোস্ফিয়ার বলা হয়। ওকে, ব্যাস, নেক্সট পেজ। ওজোন স্তরের সৃষ্টি। এই ওজোন এত পড়ে আসছি, এত বলে আসছি, আসলে ওজোন গ্যাসটি বা ওজোন স্তরটি কিভাবে সৃষ্টি হয়ে থাকে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে হবে এটা, সরি ভুল করে অন্য কিছু টাইপিং হয়ে গিয়েছে, ওটা 1 মিনিট ঠিক করে দিচ্ছি। ওকে, যেটি আমরা এখন রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। এই ওজোন গ্যাস সৃষ্টির দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি কি বলছে, বায়ুমণ্ডলের 80 থেকে 100 কিলোমিটার উচ্চতায় সূর্যের অতিবেগুনি রশ্মি যেমন ইউভি-বি, ইউভি-সি, এই সব রশ্মির প্রভাবে অক্সিজেনের অণু দুটি অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়, যেটি আমরা এখানে বিক্রিয়ার মাধ্যমে করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট পেজ। দ্বিতীয় পদ্ধতি কি বলছে, ওই উচ্চতায় বায়ুমণ্ডলের ঘনত্ব কম থাকায়, ওই উচ্চতা বলতে যেটি আমরা এখনই 80 কিলোমিটার বলে এলাম, ওই উচ্চতাতে বায়ুর ঘনত্ব কম থাকে, এটা আমরা গতকাল ক্লাসে জেনে এসেছি। অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হতে পারে না। সেখানে যদি বায়ুর ঘনত্ব কম থাকে তাহলে সেখানে যুক্ত হবেই বা কিভাবে। এই কারণে 30 থেকে 60 কিলোমিটার উচ্চতায়, নিম্ন উচ্চতায় যেটি 80 কিলোমিটার ছিল সেটি নিচে নেমে এসে 30 থেকে 60 কিলোমিটার উচ্চতায় পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর রাসায়নিক সংযোগে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। তাহলে প্রথমত আমরা এখানে দেখে এলাম যে অক্সিজেন অণু দুটি অক্সিজেন পরমাণুতে ভাঙে। তারপরে যে অক্সিজেন পরমাণুতে ভেঙে গেল, ওই অক্সিজেন পরমাণুর সঙ্গে আবারও অক্সিজেন অণু দুজন একসঙ্গে মিশে ওজোন গ্যাসের সৃষ্টি করে। দেখো, এই হচ্ছে অক্সিজেন অণু, এই হচ্ছে O2 অক্সিজেন অণু, এবং ও অক্সিজেনের হচ্ছে একটি পরমাণু, আর M একটি অনুঘটক রূপে কাজ করে। নিচে দেওয়া হয়েছে M অনুঘটক রূপে তৃতীয় একটি অণু বা পরমাণুর সঙ্গে সংঘর্ষজনিত শক্তি বা গতির ভারসাম্যকে রক্ষা করে থাকে। আর এই O3 থেকে O2 আবারও পুনরায় O2 থেকে O3, এই সাইকেলটি পুনরায় সব সময়ের জন্য চলতে থাকে। ওকে, নেক্সট পেজ। আমরা এখানে একটি চিত্র সহযোগে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, যেটি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ বলা হয়েছে। প্রথমে O2 দুটো একসঙ্গে যোগ ছিল। এটি আলট্রাভায়োলেট সানলাইট, যেটি হচ্ছে আমাদের সূর্যরশ্মি, যাকে আমরা এক্ষুনি ইউভি বলে জেনে এসছি, ইউভি রশ্মি, এর মাধ্যমে বিক্রিয়া করে এই দুটো অণু পরস্পর আলাদা হয়ে যায়। দুজন বিক্রিয়া করে, একে অপরের সঙ্গে বিক্রিয়া করে আলাদা হয়ে যায়। ওই দুটি পরমাণু থাকে ও, আর হচ্ছে এখানে একটি ও, এই একটি ও এখানে এলো, আর একটি ও এখানে চলে এলো। এই ওর সাথে আরও একটি অক্সিজেনের অণু, যেটা
প্রথমত আমরা যেটা এখনই জেনে এলাম, যেটি অক্সিজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন অণুর রাসায়নিক সংযোজন হয়ে থাকে। ওকে, এক মিনিট। অক্সিজেন আমাদের পরমাণু, অক্সিজেন পরমাণু তার সাথে অক্সিজেন অণুর দুজনের বিক্রিয়া হয়ে O3 উৎপন্ন হয়ে থাকে। ওকে, ঠিক ওটাই, ওই বিক্রিয়াটি আবারও এখানে দেখানো হয়েছে। ক্লিয়ার? তোমাদের জন্য এই চিত্রটি গুগল থেকে ডাউনলোড করা হয়েছে। ওকে, নেক্সট পেজে যাওয়া যাক। ওজোন স্তর ধ্বংস। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় জানা গেল। ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের এই ওজোন স্তর সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মিগুলো আসে আমাদের পৃথিবীতে, ওই রশ্মিগুলোকে এই ওজোন স্তরই ওখানে বাধা দিয়ে থাকে। কিন্তু এই ওজোন স্তর যদি ক্ষতি হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের ওই সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কে বা রক্ষা করবে? তাহলে কিভাবে ধ্বংস হচ্ছে সেটারই এইটা দেওয়া হয়েছে। ওজোন একটি বিষাক্ত গ্যাস হলেও এটি সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে পৌঁছতে বাধা দান করে। কিন্তু বর্তমানে এই ওজোন স্তরটি ধীরে ধীরে ক্ষয়ের সম্মুখীন হচ্ছে। আর এই ক্ষয় দুভাবে হয়ে থাকে, যেটি প্রাকৃতিক কারণ এবং মানুষ সৃষ্ট কারণ। নেক্সট পেজে যাওয়া যাক। প্রাকৃতিক কারণ, প্রাকৃতিকভাবে কিভাবে ওজোন স্তরের ধ্বংস হচ্ছে। বজ্রপাত, অগ্ন্যুৎপাত, আলোক রাসায়নিক বিক্রিয়াতে অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রাকৃতিক ঘটনার মাধ্যমে ওজোন স্তরের বিন্যাস ঘটে। আমাদের যেই বজ্র বিদ্যুৎ হয়ে থাকে বা অগ্ন্যুৎপাত হয়ে থাকে, এর মাধ্যমে ওজোন স্তরের ক্ষতি হয়, কিন্তু না হয় বললেই চলে। যতটা ক্ষতি হয়ে থাকে ততটাই প্রাকৃতিকভাবে আবারও পুনরায় গঠন করে থাকে। পুনরায় সেই অনুপাতেই আবারও ওজোন গড়ে ওঠে। ওকে, এক মিনিট রাফ করে নিচ্ছি পুরোটা। নেক্সট পেজ, যেটি আবার মানুষ সৃষ্ট কারণ। ওকে, মানুষ সৃষ্ট কারণ কি বলছে? মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপে ওজোন স্তর আমাদের ক্ষতি হচ্ছে। যেমন সিএফসি, যাকে আমরা ক্লোরোফ্লুরোকার্বন বলে থাকি। প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাসটি হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনটা কোথা থেকে উৎপত্তি হয়ে থাকে? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্পিউটার চিপ পরিষ্কার প্রভৃতিতে এই সিএফসি নির্গত হয়ে থাকে। আর এই সিএফসি আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে গিয়ে অতিবেগুনি সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করে বা ভেঙে গিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, যেটি এখানে বিক্রিয়ার মাধ্যমে করে দেওয়া হয়েছে। ওই ক্লোরিন পরমাণু ওজোনের সঙ্গে বিক্রিয়া করে O3 থেকে O2-তে পরিণত করে। এই ক্লোরিন পরমাণু প্রায় 1,00,000 ওজোন অণুকে ধ্বংস করতে পারে। তার মানে নিজেরা চিন্তা করো, আমরা এই রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন এইসব ব্যবহার করে আমরা নিজেরা নিজেদের কতটা ক্ষতি করছি, যেটা আমরা বুঝতেই পারছি না। আর ধীরে ধীরে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাওয়ার আসল কারণ আমাদের অত্যাধিক উন্নতির জন্যই হয়ে থাকে।
ওকে, এই সব কারণে আমাদের ওজোন স্তর ক্ষতি হতে থাকে। পরীক্ষাতে কোশ্চেন থাকতে পারে যে ওজোন স্তরে ক্ষতির কারণে সিএফসির ভূমিকা লেখো, এটাই লিখলে চলবে। ওকে, 1 মিনিট রাপ করে নিই। নেক্সট পেজ। সিএফসি ছাড়াও কিছু গ্যাস রয়েছে যেগুলোর মধ্যে একটি হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড বা এই নাইট্রোজেন অক্সাইড বা আমরা এখানে জেট বিমান লিখে রেখেছি এই কারণে, কারণ জেট বিমান চলাচলের কারণে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হয়ে থাকে। আমরা গতকাল ক্লাসে জেনেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই জেট বিমান চলাচল করে, কারণ এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি হচ্ছে একটি শান্ত মণ্ডল। এই জেট বিমান চলাচলের ক্ষতিটা আমাদের কি? এই নাইট্রোজেন অক্সাইড স্তর গ্যাসকে ধ্বংস করছে। ওকে, এই নাইট্রোজেন অক্সাইড আমাদের ওজোন স্তরকে ধ্বংস করছে, যেটি হচ্ছে NOর সাথে O3 বিক্রিয়া করে NO2 প্লাস O2 উৎপন্ন হয়ে থাকে। এই পাওয়ার টুটা কিন্তু নিচেই লিখবে তোমরা, এই টুটা পাওয়ারে লেখা হয়ে গেছে, কিন্তু সবই কোনোটাই পাওয়ারে হবে নি, সব নিচেই হবে। এটা একটু মনে করে খেয়াল করে কাজ করবে। এরপরে সিএফসিকে যেমন এরপরে হচ্ছে আমাদের এই ওজোন স্তরকে ক্ষতি করে আরও একটি গ্যাস, যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। এই নাইট্রাস অক্সাইড কিভাবে উৎপন্ন হয়ে থাকে? রাসায়নিক সারের ব্যবহার, যানবাহন, নাইলন শিল্প থেকে উৎপন্ন নাইট্রাস অক্সাইড ওজোন স্তরকে ক্ষতি করে থাকে। আমরা যতই ভোঁ ভোঁ করে গাড়ি চালাই আমাদেরই ক্ষতি হয়। যতই কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহার করি, আমাদের ওই রাসায়নিক সার তো কোনোভাবে ব্যবহার করা উচিতই নয়, জৈব সার ব্যবহার করা সব থেকে ভালো জিনিস। এছাড়াও আমরা মজবুতির জন্য নাইলন ব্যবহার করে থাকি, এগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। নেক্সট পেজ। এছাড়াও হ্যালোন সমূহ যৌগ, হ্যালোন সমূহ যৌগতে কি বলছে? আচ্ছা, এখানে আরেকটি কথা বলে দেই, পরীক্ষাতে সাধারণত খুব ইম্পর্টেন্ট হিসাবে থাকে যে ওজোন স্তর ধ্বংসের জন্য সিএফসি ও NO এর ভূমিকা লেখো, এই দুটো পয়েন্টই দিয়ে দিবে তোমরা। ওকে, এরপরে হচ্ছে হ্যালোন যৌগ সমূহ, যেটা হচ্ছে হ্যালোন সমূহ টপোস্ফিয়ারে কিন্তু নিষ্ক্রিয় অবস্থাতে থাকে, যেগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে সক্রিয় হয়ে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মির প্রভাবে ওই হ্যালোন যৌগগুলো সক্রিয় হয়ে গিয়ে ব্রোমিন মুক্তমূলক উৎপন্ন হয়ে থাকে, যেটা এখানে বিক্রিয়া করে দেওয়া হয়ে অক্সিজেন ও ব্রোমিন মনোক্সাইড মুক্তমূলক উৎপন্ন হয়ে থাকে, যেটির বিক্রিয়া নিচে করে দেওয়া হয়েছে। ওকে, উৎপন্ন ওই BrO পুনরায় O3 সাথে বিক্রিয়া করে সক্রিয় ব্রোমিন মুক্তমূলক উৎপন্ন হয়ে থাকে, যেটি বিক্রিয়ার মধ্যে BrO প্লাস ওজোন O3 এবং ওটি বিক্রিয়া করে পরস্পর Br+2O2 উৎপন্ন হয়ে থাকে, যেটি হচ্ছে অক্সিজেন অণুতে পরিণত হয়ে থাকে, কিন্তু এই O3টা আমরা আর পাচ্ছি না। তাহলে আমরা কয়েকটি গ্যাস পড়লাম, যেটি সিএফসি হচ্ছে প্রধান, পরবর্তী রয়েছে NO নাইট্রোজেন অক্সাইড,
এরপরে রয়েছে N2O নাইট্রাস অক্সাইড, এরপরে রয়েছে হ্যালোন সমূহ যৌগ, এছাড়াও সালফার কণা, মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড এইসব অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে আমাদের ওজোন স্তরকে ধ্বংস করতে থাকে। ওকে, কিন্তু প্রাকৃতিকভাবে যেই গ্যাসটি ধ্বংস হয়ে থাকে সেটি পুনরায় গঠন হয়ে যায়, কিন্তু আমরা এই মানুষ সৃষ্ট যেভাবে ওজোন স্তরটাকে ক্ষতি করে চলেছি সেটি কিন্তু আর পুনরায় আমরা ঠিক করতে পারবো না। যদি কেউ পারো তাহলে যদি করে ফেলতে পারো খুবই ভালো। প্রাকৃতিকভাবে প্রাকৃতিকের মতো আমরা ক্ষতি করলে প্রাকৃতিকই নিজে নিজে গড়ে ফেলতে পারে, কিন্তু আমরা পারবো না, কারণ প্রকৃতির কাছে যে শক্তিটা আছে আমাদের কাছে সেই শক্তিটা নেই। পরবর্তী পেজে যাওয়া যাক। এই ওজোন স্তর ধ্বংসের ফলে কি হচ্ছে? ওজোন স্তর আছে, ধ্বংস হয়ে যাবে, তাতে আমাদের কি? কিন্তু ওজোন স্তর ধ্বংসের ফলে আমাদের কি ক্ষতি হয় সেটি আমরা এখন জানব। ওজোন স্তর হলো পৃথিবীর রক্ষা কবচ। এই রক্ষা কবচ বিন্যাসের ফলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, মানুষ তথা সমগ্র জীবজগতের ওপর প্রভাব পড়ে থাকে। যেমন হচ্ছে জলবায়ুর ওপর কীরকম প্রভাব ফেলে। ওজোন স্তর বিন্যাসের কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কমছে, তেমনি পৃথিবীতে অতিবেগুনি রশ্মির আগমনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। আমাদের এই পৃথিবীতে যে একটি নির্দিষ্ট গড় একটি তাপমাত্রা রয়েছে যেটা 17 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেই 17 ডিগ্রি সেলসিয়াস আর নেই। আমরা গ্রীষ্মকালে যেখানে আমরা 35 ডিগ্রি দেখতাম সেখানে বৃদ্ধি পেয়ে 40 ডিগ্রি সেলসিয়াস হয়েছে মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে এই বৃদ্ধিটা হয়েছে। এবং তারপরে দেওয়া আছে ওজোন স্তর বিন্যাসের ফলে মেরু অঞ্চলের বরফ গলছে ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের যদি পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে বরফগুলো কি অমরত্ব পান করে এসেছিল? তারা পৃথিবীতে টেম্পারেচারের কারণে ধীরে ধীরে উঁচু উঁচু পর্বত এলাকায় যে বরফগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে গলতে শুরু করে এবং ওই গলে এসে নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে এসে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যেখানে আমাদের ধীরে ধীরে জলের লেভেল যতটা হওয়ার কথা তার থেকে ধীরে ধীরে ক্রমশ বেড়ে যাচ্ছে। নেক্সট, অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের ধোঁয়াশা ও অ্যাসিড বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে, যেটি কারণ আমরা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন অন্তর অন্তর কিছুদিন প্রত্যেকটি চাষে বিমা ছাড় দিচ্ছে। কেন? কারণ এই কারণে কোনো সময় জলের লেভেল বেড়ে গিয়ে ফসল জলের তলায় তলিয়ে যাচ্ছে, না হলে বৃষ্টির কারণে ফসলের যে গাছ রয়েছে গাছের যাকে আমরা আগা বলে থাকি বা যাকে আমরা গোদা বাংলা ভাষায় ডগা বলি, ওই ডগাগুলো কি হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণে ডগাগুলো কালো হয়ে চুঁয়ে যাচ্ছে, কালো কালো দাগ পড়ে যাচ্ছে, যেগুলো গাছ আর পুনরায় বৃদ্ধি হচ্ছে না। আর বৃদ্ধি না হলে কি হবে, আমাদের ফসলগুলো কোথায় ফলবে? ওকে, পেজটা রাফ করে নিই। নেক্সট পেজে তাহলে আমরা জলবায়ুর ওপর প্রভাব বললাম, কিন্তু আমাদের এই মানুষের ওপর কি প্রভাব পড়ে? ভূপৃষ্ঠে অধিক মাত্রায় অতিবেগুনি রশ্মির আগমনের কারণে মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি হচ্ছে, ঘন ঘন ক্যান্সার হচ্ছে।
ত্বক পুড়ে তামাটে হয়ে যাচ্ছে। আর এই অতিবেগুনি রশ্মির কারণে চোখের কর্ণিকা দ্বারা শোষিত হয়ে চোখে কম বয়সী ছেলেদের চোখে ছানি পড়ছে। এখন দেখবে সাধারণত প্রায় প্রত্যেকের মানুষের একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলেই চোখের দৃষ্টি হ্রাস পেতে শুরু করে, যেটি কি এই কারণেই হয়ে থাকে, আমাদের এই অতিবেগুনি রশ্মির কারণে। ওকে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, দুদিন অন্তর অন্তর হাসপাতালে ছুটতে হচ্ছে। কেন? কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আগেকার মানুষ ছোটোখাটো রোগ হলে কাজের পর কাজ করে যেত, কিন্তু তাদের কোনো সমস্যা হতো না। আর আমাদের সাধারণ একটা কিছু হয়ে গেলে না ওষুধ খেলে সেটি সারার আর নাম ধরেনি। প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে এবং বন্ধ্যাত্ব বৃদ্ধি পাচ্ছে। একটি যৌন জননের চাহিদা একটা কমে যাচ্ছে, বন্ধ্যাত্ব ধীরে ধীরে নপুংনতা হয়ে যাচ্ছে মানুষের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হচ্ছে। দেখবে আগেকার মানুষরা খুব তাড়াতাড়ি দ্রুত একটা নির্দিষ্ট বয়সে তারা বৃদ্ধি হতো, কিন্তু আমাদের এখন তা হয়নি, ব্যাঘাত ঘটছে বৃদ্ধির মধ্যে। ধোঁয়াশা সৃষ্টির কারণে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, অনেকের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এগুলো আমাদের মানুষের ওপর প্রভাব বিস্তার করে। নেক্সট পেজ, প্রাণীদের ওপর প্রভাব। মানুষ হয়ে গেল, এছাড়া পৃথিবীর মধ্যে আর যেসব প্রাণীরা রয়েছে তাদের ওপর ওজোন স্তর ধ্বংস কিভাবে ক্ষতি করে থাকে। অতিবেগুনি রশ্মির প্রভাবে নিম্ন শ্রেণীর প্রাণীর বৃদ্ধি ও বংশ বিস্তার ব্যাহত হচ্ছে। আমাদের যে খাদ্য পিরামিডের যে নিম্ন শ্রেণীতে যেসব প্রাণীরা উপস্থিত থাকে তাদের ধ্বংস হচ্ছে ধীরে ধীরে, বংশ বিস্তার করতে পারছে না। জুপ্ল্যাঙ্কটনের মৃত্যুহার, যেটা আমরা পুকুরে মাছেদের খাদ্য হিসাবে, জুপ্ল্যাঙ্কটন এক প্রকার প্রাণী, তারা যে জুপ্ল্যাঙ্কটন রয়েছে তাদের মৃত্যু হচ্ছে। জুপ্ল্যাঙ্কটন এক প্রকার হচ্ছে ছোট উদ্ভিদের মতো, আর ফাইটোপ্ল্যাঙ্কটন সেটি একটি ছোট প্রাণীর মতো যেটি জলে অবস্থান করে। মাছেদের প্রধান খাদ্য জুপ্ল্যাঙ্কটন। উভচর প্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে, পশু পাখি তার প্রজনন ক্ষমতা হারাচ্ছে ও রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদেরও কমে যাচ্ছে। উদ্ভিদের ওপর প্রভাব। অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের পরিমাণ কমে যাচ্ছে। পাতার যে সবুজ একটা নির্দিষ্ট রং থাকে, সেই পাতার সবুজ রং ধীরে ধীরে কমে যাচ্ছে। ওকে, যেটা আমরা সবুজ দেখতাম সেটা আর সবুজ নেই, ধীরে ধীরে সেটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না। ফসলের উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। আমরা যেখান থেকে একটা নির্দিষ্ট জমি থেকে যে একটি নির্দিষ্ট পরিমাণে ফসল উৎপাদন করতে পারত কৃষকরা, সেটি আর করতে পারছে না। সমুদ্রের উদ্ভিদ যেটি হচ্ছে প্ল্যাঙ্কটন, যেটি আমরা এখন ওই জুপ্ল্যাঙ্কটনের কথা বলে এলাম, জুপ্ল্যাঙ্কটন মৃত্যু ঘটছে। বীজের অঙ্কুরোদ্গম করতে সমস্যা হচ্ছে। বীজ থেকে চারা, ছোট চারা বেরো হচ্ছে না, যেটি আমরা বীজ দোকান থেকে অনেকগুলো চারা কিনলে তার মধ্যে কয়েকটা চারা হয়ে থাকে, আর সব চারাগুলো বা আর সব বীজগুলো নষ্ট হয়ে যায়। গাছের ফল, ফুল, পাতা শুকিয়ে গিয়ে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। গাছে ঠিক মতো যেমন আগে ফল, ফুল, পাতা হতো তেমনটা ঠিক হচ্ছে না। ওকে, নেক্সট পেজ। আমরা মোটামুটি ওজোন স্তর শেষ করে ফেলেছি। এরপরে যেটি তোমাদের ওজোন গহ্বর সিলেবাসের মধ্যে নেই, এটি তোমাদের ক্লাস 10-এ ভূগোলের মধ্যে রয়েছে, কিন্তু ভৌত বিজ্ঞানের মধ্যে নেই। তবুও আমি ছোট্ট করে একটু বলে দিই।
এই ওজোন গহ্বর মানে যেটি যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, ওজোন স্তর ধ্বংস হয়ে গর্তের সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলবো ওজোন গহ্বর বা ওজোন হোল। এটি 1988 সালে ডক্টর জে.সি. ফারম্যানের নেতৃত্বে ব্রিটিশ বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় মধ্যে এই ওজোন গহ্বরটি দেখতে পেয়েছিল। পরীক্ষা করতে সেখানেই ধরা পড়েছিল। ওজোন গহ্বরটা কি? যখন ওজোন স্তরের কোনো স্থানে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসন ইউনিটের কম হয় এবং সেখান দিয়ে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে পারে, তখন সেই স্থানটিকে আমরা ওজোন গহ্বর বলবো। ওকে, একটু পরের পেজে একটি ছবি রেখেছি তোমাদের জন্য, একটু দেখে নেওয়া যাক। এই সালগুলো হয়তো খুব ছোট্ট করে দেওয়া হয়েছে। 1979 সালে আমাদের পৃথিবীর মধ্যে ওজোন গ্যাসের পরিমাণটা দেখো। ওজোন গ্যাস আমরা প্রথমেই পড়ে এসেছিলাম যে নীল রঙের দেখতে। এই 1979 সালে আমাদের পৃথিবীর মধ্যে আটলান্টিক মহাসাগরের কাছে বা আটলান্টিকে এই যে নীল রঙের পরিমাণটা খুবই কম আছে, কিন্তু 1987 সালে দেখো নীল রঙের পরিমাণটা বেড়ে যাচ্ছে। 2006 সালে আরও বেড়ে গেল, আরও চারিদিকে পুরোটাতে বিস্তার হয়ে গেল। আগে ছিল এইটুকুর মধ্যে, 2006 সালে হয়ে গেছে এতটা। 2011 সালে আরও আয়তনে বৃদ্ধি পেয়েছে এবং গভীরভাবে গাঢ় নীল দেখতে পাচ্ছ। এইটার থেকে এটা কিন্তু আমাদের গাঢ় নীল এবং এটার থেকেও এটা কিন্তু আরও গাঢ় নীল। ধীরে ধীরে ওজোন গহ্বর বৃদ্ধি পাচ্ছে এবং ওজোন গহ্বরের আয়তনও বৃদ্ধি পাচ্ছে। তাই তোমাদেরকে একটাই অনুরোধ, যেটা এই সিএফসি যানবাহন যেখান থেকে ওজোন গ্যাস বা ওজোন স্তর ধ্বংসের জন্য যেসব গ্যাসগুলো রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ে এলাম, ওই গ্যাসগুলো যাতে উৎপন্ন না হয় সেটা চেষ্টা করো। এবং যখনই ফাঁক পাবে, যেখানে অপরতি জায়গা রয়েছে সেখানে গাছ লাগানোর চেষ্টা করবে, যাতে নিজেও বাঁচো এবং অন্যকেও বাঁচতে সাহায্য করো। গাছ থাকলে তোমারই লাভ, তুমিই ফল পাবে। হয়তো ওজোন স্তর ধ্বংসের কারণে অতিবেগুনি রশ্মির প্রভাবে হয়তো ফলন বেশি হবে নি, বাট যেই ফলনটা পাবে সেটা খুবই ভালো তোমার জন্য। যেটা যেখানে বেকার ছিল যে জায়গাটা, সেখানে যদি একটি গাছ লাগানো যেত তাহলে খুবই ভালো জিনিস। ওকে, ব্যাস আজকে এইখানেই ক্লাসটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাড়িতে পড়বে এবং পারলে দুটো গাছও লাগিয়ে ফেলবে। পড়া তো সবসময়ই থাকবে, পৃথিবীটাকে তো রক্ষা করতে হবে। হয়তো একলার দ্বারা সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো করো, একলাই গাছ লাগাও। তোমাকে দেখে যদি আরও কেউ শিখে তাহলে খুবই ভালো জিনিস। ধন্যবাদ।